পঞ্চপাণ্ডব চলল বর্ধমানের পথে। আপনাদের নিশ্চয়ই খুব জানতে ইচ্ছা করছে পঞ্চপাণ্ডব কারা। এই পঞ্চপাণ্ডব হল সৌম্যশেখর, সৌম্যদীপ, সায়ন্তন, বিক্রমজিৎ এবং সুদীপ্ত। এই 5 বন্ধু ওরা চলল বর্ধমানের পথে। বর্ধমানে ওরা 2 দিন থাকবে আমাদের এই কাহিনীর কর্ণের বাড়িতে, এবং কর্ণ হচ্ছে ওদের খুব কাছের বন্ধু পৃথেন্দু। তাই থাকা খাওয়া ফ্রি, কোনো চিন্তা নেই। বর্ধমানে 2 দিন কাটাবে। বর্ধমানে ওরা কি কি করবে, কোথায় কোথায় যাবে, এই বর্ষাকালে কিভাবে ওরা আনন্দ করবে, সেটাই আপনাদের এই ভিডিওতে তুলে ধরব। তারাতলা থেকে সৌম্যদীপ উঠবে এবং সৌম্যদীপকে আমরা গাড়িতে তুলে নিয়ে তারপরে আমরা আবার চললাম করুণাময়ী বাস স্ট্যান্ডের দিকে। কি হলো? আমরা এখন করুণাময়ী বাস স্ট্যান্ড যাচ্ছি। ওখান থেকে বর্ধমানের বাস বুক করা আছে, তো ওখান থেকে বাস ধরবো, চলে যাবো। কোথায় যাচ্ছিস? বর্ধমান। জায়গার নাম জানা সারা জায়গায় ঘুরতে যাচ্ছে। বর্ধমানের ডিস্টেন্স হচ্ছে করুণাময়ী থেকে 100 কিলোমিটার এবং সময় লাগবে 2.5 ঘন্টা। এবং SBSTCর বাসে মাত্র 200 টাকা এসি কোচ। চিন্তা করা যায় না এত আরামদায়ক এই জার্নি। গন্তব্য হচ্ছে রথতলা, বর্ধমানের রথতলা। তো হট করে আবার ডিপ্রেশনে চলে গেল। হট করে কে রে? সুদীপ্ত গান শুনতে লেগে গেল। একাধার জল, জানলার ধারে হালকা হালকা জলের ছাওয়া। ওর গানের আমি দেখেছি, ওই গানের লিস্ট। কি রে ভাই, এত দুঃখ কিসের? হ্যাঁ বলো। হ্যাঁ উঠে পড়েছি, ছেড়ে দিয়েছে। এখন নামবো নাকি সৌম? জানি না ভাই, জানি না কিছু। দাদা কিচ্ছু জানে না। আমরা জানি শুধু যাচ্ছি। আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি না। আমরা গিয়ে কি করবো সেটাও জানি না। ছেলে কিছু বলেনি। আরে এখন নামবো না, অনেক দূর যাবো। কি অনেক দূর, এখনো 1 দিন লাগবে। আজকে রাতটুকু আমরা দেখতে পেয়েছি একটা হোটেলে স্টে করবো, তো কালকে দেখা যাবে। আর 5-10 মিনিট লাগবে পৌঁছাতে। আজকে তো গিয়ে আর সেরকম একটা ঘোরা হবে না, একটু রেস্ট নিতে হবে গিয়ে। কালকে একটু ঘুরবো। কালকে তো একদিনই মোটামুটি হাতে আছে। কালকেই যতটা ঘোরা যায় একটা ঘুরবো। আর যা গরম এমনি বাইরে রোদে, তো সেরকম একটা মানে এখন বাইরে বাড়ি গিয়ে আর বেরোনোর মতো নেই। যা হবে কালকে দেখা হচ্ছে। তুই ঘুমাবি বাড়িতে গিয়ে নাকি? মানে পৌঁছেই গেছি, একটু দেখা যাচ্ছে কিন্তু সমস্যা নেমে আবার এই রোদের মধ্যে বেরোতে হচ্ছে। ওর কথা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। সব একটু রেস্ট নেবো, গল্প করবো। আজকে সেরকম একটা ঘুমানোর কোনো প্ল্যান নেই, বাট রেস্ট নেবো। কালকে সকালে উঠে ঘুরতে যাবো। আমার তো কোনো প্ল্যানই নেই। আমি জানি না কী হবে। ছেলে কিছু বলেনি, আমাদের পুরো ধোঁয়াশার মধ্যে লেগেছে। ভগবান জানি কী করবে। রোদের মধ্যে এসি বাস থেকে হঠাৎ করে রোদে নেমে ভিজে গেছি গায়ে। কিসে যাবো আমরা তাহলে এখন? হেঁটে এখনো পর্যন্ত কিছু দেখতেই তো পাচ্ছি। কিসে অটো নিয়ে আসবে বললো না? বলেছিলাম যে সায়ন্তনকে যে রিক্সা চালানো শিখলো না, আর কি হবে? নিয়ে যেতে পারতো আমাদেরকে। অটোটা কি হলো রে আগে? অটোটা চালাতে না, তোর বাপের বাড়ি বিক্রি করে দিস। সায়ন্তন নিজের জীবনে হাঁটছি, কোথায় যাচ্ছি? আরে ওই ব্রিজটার ওখান থেকে ঘুরতে হবে তো। ব্রিজের ওখান থেকে উঠবো? হ্যাঁ ঘুরতে হবে ওই দিকে, না তো এখান থেকে যাবি কোন দিক দিয়ে? কটায় বেরোবো সৌম?
বললো তো 9:30 সাড়ে 9টার মধ্যে গাড়ি আসে কত? 9:40 হয়ে গেছে। মনে হয় গাড়ি ডাকতে গেছে, চলে এসছে নাকি? গাড়ি তো 9:30 আসার কথা, কিন্তু এখন 9:40 বাজে, জানি না কখন আসবে। ডাকতে গেছিলি তো? তুই কখন আসবে? কি গাড়ি? কি গাড়ি বুক করেছে? টোটো। আবার একজন কোলে বসবে। এগুলো বলবে। পৃথেন্দুর বাড়িতে সকালে ব্রেকফাস্টে হলো লুচি, চানা, জিলিপি, পায়েস, এই সমস্ত খেয়ে সকালবেলা পঞ্চপাণ্ডব রওনা দিচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে এখন ওরা ঠিক মতন জানে না। দেখা যাক কোথায় যায়। আমাদের বর্ধমান ঘোরাবে বলেছে। এখন বলিস না, কোথায় যাচ্ছি তাহলে এখন? এখন আমরা 108 শিব মন্দিরে যাচ্ছি। একটু আগে কিন্তু যে বললো যে নিয়ে যাবে, তো অটো তো আসার কথা ছিল 9:30টার সময়, এসছে 9:45 না 10টার সময় এসছে। কটা বাজে? ওরকম টাইমেই এসছে, দেরি হয়ে গেছে বেরোতে এমনিতেই। 9:30টার সময় মোটামুটি বেরোনোর কথা ছিল, 10টা হয়ে গেছে। দেখা যাক, আপাতত 108 শিব মন্দির যাচ্ছে, তারপরে কোথায় যাই, খাওয়া দাওয়া করতে হবে। বন্ধুদের সাথে প্রথম ঘুরতে এসে কীরকম লাগছে? মিক্সড এক্সপিরিয়েন্স, ওরকম বলতে পারবো না। আনন্দও লাগছে, আবার প্রথমবার এসে রাত্রিবেলা ঘুম হয়নি, এটা একটা মাথাটা গরম আছে, চোখ দেখে বোঝা যাচ্ছে। এবার ঘুরতে যাচ্ছি, সেটা ভালো লাগছে। প্রথমবার ঘুরতে এলি তো বন্ধুদের সাথে, নাকি এর আগেও এসেছি? হ্যাঁ, প্রথমবার। কেমন লাগছে ঘুরতে এসে? ভালো লাগছে। একটা তোর ভালো লাগাতে তো কোনো জোর নেই, হাউসে জোশ। সবসময় ভালোবাসাটা চষে হয় না। ও এ শুধু ইমোশনাল কথাবার্তা বলে। আচ্ছা, আমি ইন্টারভিউ নেবো না, নিকুচি করেছে। তুই আমি ঠিক বলছি তো? সবসময় এসব সময় এ করে তো সবসময় একটু বেশি ইমোশনালি হয়ে যায়। ওর সাথে বেশি কথা বলা লাভ নেই, ও এক্সপ্রেস করতে পারে না, প্রবলেম আছে। ভালো লাগছে, ওরও ভালো লাগছে, ওরও ভালো লাগে, সবারই ভালো লাগছে। একমাত্র ও প্রকৃতিকে এনজয় করছে, বাট এখানে তো প্রকৃতিই নেই, এখানে তো শুধু গাড়ি। সেটাই, সব ছেলে দেখে দেখে মুখটা ভালো করে দেখাও একটু। ও কাকা কি লাগছে। বর্ধমানে এসছি যাই কখনো? না, বর্ধমানে কখনো আসিনি, প্রথমবারই এসছি। তাও পৃথেন্দু ডাকলো বললে আসে, অনেক মানে তাই তো অনেকে আসতে চাইছিল না, তাই আমি জোর করে হয়তো 2-3জনকে আনলাম, তার মধ্যে একজন। কালীঘাটের মতো তো জায়গাটা। 10 টাকা 108, 10 টাকা 108। ওরা সবাই পৌঁছে গেল 108 শিব মন্দিরের কাছে। এই শিব মন্দিরটি 1788 সালে তৈরি করেছিলেন বর্ধমানের রানী বিষ্ণুকুমারী। শোনা যায় এই নবাবহাটে এই শিব মন্দির যেখানে স্থাপিত হয়েছে, একসময় মুঘল এবং পাঠানদের মধ্যে যুদ্ধ হয়েছিল, তাই জায়গাটির খুব ঐতিহাসিক গুরুত্ব আছে। এবং 108টি শিব মন্দির যেভাবে তৈরি করা আছে, ঠিক রুদ্রাক্ষের মালা যেভাবে থাকে, ঠিক সেইভাবেই 108টা শিব মন্দিরকে তৈরি করা হয়েছিল। এবং গ্রামের দিকে গেলে আপনারা যে ধরনের কুঁড়ে ঘর দেখতে পান, ঠিক সেই স্টাইলের এখানে শিব মন্দিরগুলো তৈরি করা। তাই একটি সুন্দর জায়গায় ওরা পৌঁছেছে। দেখা যাক কি কি করে ওরা এখানে। এই জায়গাটিকে অম্বিকা কালনা হিসাবেও লোকে বলে। পূর্ব বর্ধমানে অঞ্চলে এটি পড়ে এবং পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের এই 108 শিব মন্দির, এর ভেতরে আপনি যখন প্রবেশ করবেন আপনাকে কিন্তু পুরোটাই প্রদক্ষিণ করতে হবে। প্রদক্ষিণ করলে তবেই আপনার 108 বার যেরকম মালা জপলে
যেরকম মানুষের অনেক কিছু লাভ হয়, জীবনের অনেক আশা পূর্ণ হয়, ঠিক সেরকমভাবেই এই শিব মন্দিরের 108টি শিব মন্দিরকে যদি আপনি ঠিকভাবে প্রদক্ষিণ করেন, তাহলে আপনার যে সমস্ত আশা আকাঙ্ক্ষা আছে মহাদেব আপনার ঠিক পূর্ণ করে দেবে। কেমন লাগছে সব? বিশাল গরম, ঘুরবো কি গরমের মধ্যেই মাথা খারাপ। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। এমনি জায়গাটা ভালো, যদি একটু ছাওয়া হতো, একটু মানে তোর রোদটা কম হতো তো ভালো লাগতো, মানে ঘুরতে বসতে একটু বিকেলের সময় আসতে আরো ভালো লাগতো। এত রোদের মধ্যে ঠিক মাথা খারাপ হয়ে যাচ্ছে। এ হচ্ছে না। ওই জায়গাটা পুকুর টুকুর আছে, ওই জায়গায় যদি বসে একটু ভালো লাগে, আর একটু ছাওয়া টাওয়াও আছে। চল। ব্রহ্মা কোথা থেকে উৎপন্ন হয়েছিল বলতো? কোথা থেকে? বিষ্ণুর নাভি দিয়ে। ওই যে উপরে ব্রহ্মা আছে, ওই নিচের নাভি দিয়ে উৎপন্ন হচ্ছে ব্রহ্মা। মা লক্ষ্মী পাটি বেঁধে দেওয়ার কারণ আছে। মা লক্ষ্মী পাটি বেঁধে দেওয়ার কারণ হচ্ছে যে মনে করা হয় যদি এক নারী এক পুরুষের পাটি বেঁধে দেয় পুরুষ ঘুমানোর সময়, তাহলে ধন সম্পত্তি বাড়ে। ছেলে অনেক কিছু জানে, ওই জন্য বেশি বলে। বাট ব্যাপারটা হচ্ছে মা লক্ষ্মী শুধু হ্যাঁ ক্যামেরা থেকে শো অফ করছে, আলাদা ব্যাপার। না হ্যাঁ। এটা সত্যি কথা। এখানে মনে হচ্ছে চানও করা যায় রে। এখানে চান করা যায়। চুলের অবস্থা খারাপ, একরকম ভাবে বেরিয়েছিলাম আর একরকম হয়ে গেছে। না, সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে রোদের মধ্যে ঘুরতে ঘুরতে আমার বসে ভালো লাগছে না। কালো ছিলাম আরো কালো। এটা ভালো আছে, বাহ সবই সাদা হয়ে গেল, খুব ভালো। সব ঘুরতে এসে প্রথম স্পটেই হাঁপিয়ে গেছে। সুদীপ তো ডিপ্রেশনে চলে গেছে, আর এরা দুজন কি করবে বুঝতে পারছে না। সায়ন্তন কোনোদিনই জানতো না কি করবে। আমার হাত চুলকাচ্ছে, টান হাতটা, টাকা পাকা আসবে মনে হচ্ছে। এই পিথেন্দু, কোথায় যাবো এরপরে বল না? কোথায়? কি বাগান? রমনা বাগান। কি বুঝতে পারলি তুই? না আমি জানি না নামটা, ব্যাপারটা রমনা বাগান বললো, শোনা যাচ্ছে না, রিপিট করলাম। আচ্ছা, ভালো। পা জ্বলে পুরো রাখ হয়ে গেছে। আর পোষাচ্ছে না এই গরম রোদে হাঁটতে, পায়ে ছ্যাঁকা খাচ্ছি বসে বসে। আচ্ছা আমরা আবার ওইদিকে কেন যাচ্ছি? ওইদিকে তো বাইরে। ঘুরবি না? হ্যাঁ ঘুরবি না? পুরো ঘোরা হয়নি। ও আচ্ছা, এখনো বাকি আছে তাহলে। ঠিক আছে চল। কোনটা বসে আছে ভালো করে? গরম হ্যাঁ। চল 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 চল। বেরোতে ভূষণ তোমার উপরে আমার পা। ওঠ ওঠ ওঠ।
অবস্থা টাইট বল। গরম ভাই। বেশি জল খাস না, আহ, তারপর কিনতে হবে। হ্যাঁ বেশি জল খাস শেষ হলে আবার কিনতে হবে। কাজের সাথে বেরিয়ে যাবে। জল কিনতে পারো কি হয়েছে, তাহলে জল কিনতে বলে মরে যাবি। টাকা আগে না, বেশি খেলে হাঁটতে পারবে। সেটা বলতে পারি না, জল কিনতে হবে এটা বলি না। প্রথম পর্বে এটুকুই থাকলো। দ্বিতীয় পর্বে আসছি, ওরা বাকি দিন কি কি করেছিল এবং কিভাবে বর্ধমানে কাটিয়েছিল। ধন্যবাদ।